সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব উপসর্গ নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় উপসর্গ। আমাদের আজকের আলোচ্য বিষয় উপসর্গ। আমরা আজকে জানব উপসর্গ কি, এর কাজ কি এবং উপসর্গ কত প্রকার সেগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনে নিই উপসর্গ কি। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দ আছে যা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কেবল শব্দের আগে বসে এবং এর প্রভাবে শব্দের অর্থের ভিন্নতা দেখা যায়, অর্থাৎ নতুন নতুন বা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন এর প্রভাবে অর্থের নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, অর্থের পূর্ণতা সাধিত হয়, অর্থের সম্প্রসারণ, সংগঠন এবং পরিবর্তন সাধিত হয়। তো আমরা আজকে জানি তাহলে উপসর্গ কি। যে ভাষায় ব্যবহৃত যে সব অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে আমরা উপসর্গ বলবো। তাহলে লিখি উপসর্গ। ভাষায় অর্থাৎ শব্দের আগে বা শব্দের পূর্বে, আর যদি সুন্দর করে বলি, ভাষায় বা শব্দের পূর্বে ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে। তাহলে উপসর্গ কি? ভাষায় বা শব্দের পূর্বে ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে। উপসর্গের প্রভাবের ফলে কি হয় সেগুলো আমরা একটু জানি। আমি বলেছি প্রথমেই উপসর্গের প্রভাবে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। আমি লিখি, তাহলে তোমাদের জন্য বোঝা আরো সহজ হবে। উপসর্গের প্রভাবে যে সমস্ত অর্থের ভিন্নতা দেখা দেয় সেগুলো আমি লিখছি। প্রথমেই নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। 2, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। 3, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, অর্থের
সম্প্রসারণ ঘটে। 4 শব্দের অর্থের সংকোচন ঘটে। 5 শব্দের পরিবর্তন হয়। শব্দের অর্থের পরিবর্তন ঘটে। প্রিয় শিক্ষার্থী, উপসর্গের প্রভাবে শব্দের কী ধরনের পরিবর্তন হয় বা অর্থের কী ধরনের ভিন্নতা হয় সেটা আমরা একটু বোর্ডে চোখ মিলিয়ে নেই। একে লিখছি আমি, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, আমি এগুলো পরে একটু আলোচনা যাচ্ছি। তারপরে 2 শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। 3 শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। 4 শব্দের অর্থের সংকোচন ঘটে। এবং 5 অর্থের পরিবর্তন ঘটে। শব্দের অর্থের পরিবর্তন ঘটে। প্রথমে বলি, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, যেমন কাজ। এর আগে যদি অব্যয়সূচক শব্দাংশ যুক্ত হয় তাহলে কি হবে? অকাজ, অর্থাৎ কাজের বিপরীতে, অর্থাৎ নিন্দনীয় কাজ। অর্থটা অন্যরকম হলেও এটি কিন্তু আরেকটি শব্দ, নতুন আরেকটি অর্থবোধক শব্দ। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, যেমন পরিপূর্ণ। পূর্ণ শব্দের আগে উপসর্গ যোগ হয়ে হয়েছে পরিপূর্ণ, অর্থাৎ পূর্ণ অর্থ ভরা। পরিপূর্ণ অর্থ আরেকটু বেশি, একেবারে ফুলফিল বলে ইংরেজিতে, যেমন পরিপূর্ণ, সম্পূর্ণভাবে আর কি ভরা। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। এখানে আরেকটু সম্প্রসারিত হয়েছে, অর্থের ভাবটা একটু বৃদ্ধি পেয়েছে, সম্প্রসারিত হয়েছে। অর্থের সংকোচন যদি বলি তাহলে কাজের সাথে অব্যয়যুক্ত হয়েছে অকাজ। এখানে অর্থের সংকোচন ঘটেছে। এরকম অর্থের পরিবর্তন, অর্থাৎ আগে যে অর্থটা ছিল অব্যয় এর সাথে যুক্ত হয়ে তার অর্থের পরিবর্তন হয় বা হয়েছে, এবং অর্থের একটা ভিন্নতাও এসেছে, আমি যে উদাহরণগুলো দিয়ে বুঝালাম। এখন আমি আরেকটু বিস্তারিত আলোচনায় যাই। উপসর্গের প্রভাবে যে পরিবর্তনগুলো আসে, শব্দের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন হয়, সেইগুলো একটু আলোচনা করি। যেমন কয়েকটি শব্দ আমি লিখি, যে আহার। আহার, এখানে অব্যয় এসেছে আ, এখানে অব্যয় এসেছে আ, অর্থাৎ আ যোগ হার, আহার। এই হারের সাথে অব্যয় যুক্ত হয়ে কি হয়েছে? আহার। আর অর্থ খাওয়া। তাহলে আহারের সাথে যুক্ত হয়ে আহার হয়েছে, অর্থাৎ এর অর্থটা তখন কি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, খাওয়া বোঝাচ্ছে, একটা আলাদা শব্দ তৈরি হয়েছে, নতুন শব্দ তৈরি হয়েছে। হারের সাথে যদি আরও যে উপসর্গগুলো আছে, আমাদের বাংলা ভাষায় যে উপসর্গগুলো আরেকটু জানিয়ে রাখি আগেই, যে 3 প্রকার উপসর্গ আছে: খাঁটি বাংলা, সংস্কৃত বা তৎসম সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। আমি এখানে যে শব্দ হারের সাথে যে অব্যয়গুলো যুক্ত করছি সেগুলো দেখি বাংলা থেকে, অর্থাৎ খাঁটি বাংলা থেকে, সংস্কৃত থেকে, সেগুলো সবই নিয়ে আসছি। পরে যখন আমি আলোচনায় যাব এক একটা
উপসর্গ খাঁটি বাংলা বা সংস্কৃত বা তৎসময় যখন যাব তখন আলাদাভাবে সেগুলো দেখাবো। এখানে সবগুলোই আনছি। এখন হারের সাথে যদি বি নিয়ে আসি, বি উপসর্গ, বি যোগ হার, বিহার। এখানে বিহার অর্থ কি? বিহার অর্থ ভ্রমণ। বিহার অর্থ ভ্রমণ। এখানে আগে হারের সাথে আযুক্ত হয়ে আহার হয়েছে অর্থাৎ খাওয়া, এবং হারের সাথে বিযুক্ত হয়ে এখানে হয়েছে বিহার অর্থাৎ ভ্রমণ। একই শব্দের সাথে বিভিন্ন উপসর্গ ব্যবহৃত হয়ে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করছে। এখানে অর্থের সম্প্রসারণ হতে পারে, সংকোচন হতে পারে, নতুন অর্থবোধক শব্দ আসবে এখানে। প্রহার, প্রহার, প্রযোগ হার, প্রহার। শিক্ষার্থী, এখানে হারের সাথে প্র উপসর্গ যুক্ত হয়ে হয়েছে প্রহার। প্রহার মানে মারা অর্থাৎ মারধর করা, এরকম বোঝায়। তাহলে একই শব্দের সাথে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করছে। এখন দেখি পরিহার, পরিযোগ হার, পরিহার। এখানে পরিহার অর্থ করা। হারের সাথে পরি উপসর্গ যুক্ত হয়ে যে অর্থ প্রকাশ করছে সেটি হচ্ছে ত্যাগ করা। নতুন অর্থ পরিহার, নতুন শব্দ পরিহার এবং এর অর্থ হচ্ছে ত্যাগ করা। এখানে দেখি আর একটু উপহার, যোগ উপহার। উপহার অর্থ হচ্ছে পুরস্কার। এখানে হারের সাথে উপসর্গ যুক্ত হয়ে একটি শব্দ তৈরি হয়েছে, নতুন শব্দ, অর্থবোধক শব্দ, সেটি হচ্ছে উপহার। উপহার অর্থ পুরস্কার। তারপরে সংহার, সমযোগ হার, সংহার। প্রিয় শিক্ষার্থী, এখানে সংহার অর্থ বিনাশ করা, শেষ করা। এখানে হারের সাথে সমযুক্ত হয়ে সংহার হিসেবে অর্থাৎ বিনাশ করা। এখানে নতুন নতুন শব্দ এসেছে, নতুন অর্থবোধক শব্দ এসেছে যার অর্থ হচ্ছে বিনাশ করা। তাহলে আমি এখানে যে কয়টি উপসর্গ যুক্ত করে একই শব্দের সাথে কয়েকটি ভিন্ন ভিন্ন উপসর্গ যুক্ত করে দেখিয়ে দিয়েছি যে এক একটি উপসর্গ শব্দের সাথে যুক্ত হয়ে এক একটি অর্থ প্রকাশ করেছে। ভিন্ন ভিন্ন উপসর্গ যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করেছে। সেটি কি এরকম? এই যে আমি দেখিয়েছি আহার, হারের সাথে যুক্ত হয়ে আহার হয়েছে অর্থাৎ আলাদা একটা শব্দ তৈরি হয়েছে এবং অর্থপূর্ণ শব্দ খাওয়া। আহার অর্থ খাওয়া। বিহার, এখানে একটু বিযুক্ত হয়ে হারের সাথে বিযুক্ত হয়ে বিহার হয়েছে অর্থাৎ বিহার অর্থ ভ্রমণ, যাত্রা, এরকম। হারের সাথে প্রযুক্ত হয়ে অব্যয় যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে প্রহার। এর অর্থ হচ্ছে মারধর করা বা মারা। পরিহার, হারের সাথে পরিযুক্ত হয়ে আরেকটি শব্দ তৈরি হয়েছে, নতুন অর্থবোধক শব্দ। এর অর্থ হচ্ছে ত্যাগ করা। হারের সাথে উপযুক্ত করে আমি দেখিয়েছি কি হয়েছে উপহার। এর অর্থ হচ্ছে পুরস্কার। এটি একটি অর্থবোধক নতুন শব্দ। সমযোগ হার, সংহার। হারের সাথে সমযোগ হয়ে হয়েছে সংহার। এটিও একটি নতুন অর্থবোধক শব্দ। এই শব্দগুলোর মধ্যে অর্থের পূর্ণতা আছে, ভিন্নতা আছে, পরিবর্তন আছে, সংকোচন, সম্প্রসারণ সবই আছে। এখন শিক্ষার্থী, উপসর্গ, কারক, সন্ধি সমাসের মতো খুবই একটি পরিচিত শব্দ, কিন্তু এগুলোর সাথে উপসর্গের সাথে আমাদের পরিচয় অনেক আগের। তারপরেও
আমরা অনেকেই কিন্তু মনে করতে পারি না, যেহেতু এর সংখ্যাটা অনেক। সেটা একটু মনে করে দিই যে এখন আমি আলোচনা করব উপসর্গ কয় প্রকার, কি কি। উপসর্গ 3 প্রকার। উপসর্গ 3 প্রকার, একটু লিখে। উপসর্গ 3 প্রকার, যথা খাঁটি বাংলা, খাঁটি বাংলা উপসর্গ। 2 তৎসম বা সংস্কৃত উপসর্গ। 3 বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, উপসর্গের সাথে আমাদের পরিচয় থাকলেও আমরা কিন্তু সব উপসর্গগুলোই সিরিয়ালি বলতে পারবো না। সিরিয়ালি না হলেও সবগুলো গুছিয়ে বলতে পারবো না। যেমন বাংলা, খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি, তৎসম উপসর্গ আছে 20টি, এবং বিদেশি উপসর্গের সংখ্যা নেই, আছে অনেক। প্রথমে আমি বলি খাঁটি বাংলা উপসর্গ 21টি। সেগুলো হচ্ছে অ, অঘা, অজ, অনা, আর, আন, উন, কদ, কু, নি, পাতি, বিভোর, রাম, শশা, সুহা। এগুলো হচ্ছে মোট 21টি উপসর্গ আছে খাঁটি বাংলা উপসর্গে। যে অ, অঘা, অজ, অনা, আর, আনাব, ইউন, কদ, কু, নি, পাতি, বিভোর, রং, রাম, শশা, সুহা, 21টি। এবং সংস্কৃত উপসর্গ আছে 20টি। সেগুলো হচ্ছে প্রপরা, অপশমনী, অবনু, নির্দুর্বি, অধিসু, উৎ, পরিপ্রতি, অভি, অতি, অপি, উপয়া, 20টি উপসর্গ। এগুলো সম্পর্কে আমি, এবং বিদেশি আছে যার সংখ্যা নেই, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই বিদেশি উপসর্গের। তো আমি পরে যখন আলোচনায় যাব, আজকে খাঁটি বাংলা উপসর্গ বা তৎসম উপসর্গ বা বিদেশি উপসর্গ কোনোটাই আমি আজকে আলোচনা করব না। পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং তৎসম উপসর্গ 20টি, এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু জানিয়ে রাখলাম যে উপসর্গ 3 প্রকার, সেগুলো কি কি আমি লিখিয়ে দেখিয়েছি। খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আমি আমার ক্লাসের শেষের দিকেই এসে গেছি। তো আজকে আমরা জেনেছি কি উপসর্গ কি, উপসর্গের প্রভাবে অর্থের বা শব্দের কী ধরনের ভিন্নতা আসে বা ভিন্নতা থাকে, উপসর্গ কত প্রকার, কি কি, এগুলো আজকে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে এই 3টি উপসর্গ নিয়ে আমি আলোচনা। আজকে এই পর্যন্ত। তো তোমরা এগুলো একটু বাড়িতে অনুশীলন করবে। আর শেষের দিকে তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। এই করোনা পরিস্থিতিতে কেউ বাড়ির বাইরে যাবে না, জরুরি প্রয়োজন ছাড়া। বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, জনসঙ্গম এড়িয়ে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। আরেকটি কথা হচ্ছে, আমরা মাদককে না বলি। আমাদের সহপাঠীরা যেন মাদকে জড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখবে এবং সম্ভাবনা থাকলে আমরা তাদেরকে বোঝাবো মাদক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবার, সমাজ তথা দেশের জন্য ক্ষতিকর। আমরা মাদককে এড়িয়ে চলি। প্রিয় শিক্ষার্থীরা, শেষে তোমাদের সবাইকে আমার
দোয়া ও আশীর্বাদ। ধন্যবাদ।